নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। তো ওই আমি নামটা স্পষ্টভাবে বুঝতে পারতেছি না, তো যাই হোক আবিয়ান এতক্ষণ বুঝছি। তো আবিয়ান বড়ুয়াকে আমরা সবাই আশীর্বাদ করব এই বলে যে যেন আমাদের দেশের রত্ন হয়, দেশের গৌরব হয়, মাতা পিতার মুখ উজ্জ্বল করে, জ্ঞানী ধার্মিক এবং শিলগুণে গুণান্বিত হয়, মহাধার্মিক হয়, এরূপ আশীর্বাদ করছি। আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে আমরা তার সর্ববিধ জয়মঙ্গল কামনায়, নিরোগ সুখী জীবন কামনায় পুণ্যদান করছি। আমরা প্রত্যেকে 3 বার সাধুধ্বনি দেব। সাধু আমাদের পেজ নাম্বার বান্তে 475 রূপধাতু। আর এদিকে হচ্ছে 1002 বান্তে এটা আমার পড়ছিলাম, কিন্তু আপনার পরে আবার এটা আলোচনা করবেন, আপনি দেখে বলবেন, বুঝছেন যে। ও হ্যাঁ, আলোচনা তো করছি। আমরা যেটা যেটা আলোচনা করছি, যেভাবে যেভাবে বলছি সেটাই ঠিক আছে, বুঝছেন? আচ্ছা, আমরা কিভাবে বলছিলাম মনে আছে? ওই যে অরূপ স্কন্দের কথা বলছি, অসংখ্য লোকের কথা বলছিলাম না? অসংখ্য লোক সহ তারপরে এই নিরোধ সমাপত্তির কথা বলছিলাম না? এগুলো মানে একটা পর্যায়ে চলে গেলে অবশ্যই এগুলো আর মানে আপনি যেটা আইডিয়া করবেন সেটাই হবে, যে ব্যতিক্রম হবে না। হ্যাঁ না বলছিলাম কি, আমি ওই জেমিনিতে একটু করে দেখছিলাম আর কি। ওইখানে ওই বিষয়গুলো আনে, ওখানে বলা হচ্ছে রূপস্কন্ধ রূপধাতু প্রতিপন্ন। হ্যাঁ, এখন রূপস্কন্ধ তো উনি যেটা বুঝেছেন সেটা আমি সংক্ষেপে যেটা বুঝছি, সেটা হচ্ছে কি পুরো জড়জগৎটাই তো রূপস্কন্ধ, রূপের মধ্যে পড়ে ওইরকম। আর রূপধাতু হচ্ছে শুধুমাত্র রূপলোকের বিষয়টা। তো এখানে রূপস্কন্ধের যে বিষয়টা, ওগুলো মানতে রূপধাতুতে, যেহেতু রূপ স্কন্ধটা এটা কি বলা হয়, কামধাতু। আমরা কামলোকে যারা বিচরণ করছি বা এইসব গুলা। আচ্ছা, যাই হোক, এটা সেম কথা। আপনি যেটা বুঝছেন এটা আমি আপনাকে বলি। রূপলোকে রূপ আছে, এটা অতি সূক্ষ্ম। এই সূক্ষ্মতার কারণে আমাদের যে স্থূল রূপ আছে এরকম সেম রূপ না, কিন্তু রূপ আছে। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য এটা বলা যায়, আমরা কতগুলো পানির মধ্যে ব্যাকটেরিয়া দেখি যেগুলো অতি সূক্ষ্ম, মানে একেবারে পানির কালার, কিন্তু পানির কালার একটা, কিন্তু ওখানে আবরণ আছে, ভিতরেও মনে হবে যে সবগুলো ওখানেও পানি। জুম করে দেখলে ওগুলো যখন ওই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে জুম করলে তখন এটার কোনো আলাদা কোনো কালার নাই, আর কালারটা পানিরই কালার, কিন্তু সেখানে সে আলাদা একটা প্রাণী।
এই বিষয়টা কি বোঝা যায়? এবং বায়ুমণ্ডলে বাতাসের মধ্যেও এরকম ছোটখাটো অনেক পোকামাকড় আছে। এগুলোও একেবারে বাতাসের কালার। স্পেশাল কোনো কালার এরকম নাই বলে মনে হয়। তবে ওটাও একটা কালার। আমরা যেটা অষ্টকলাপের পক্ষ থেকে জানি। ওটাও একটা কালার। এখানে যেটা লাস্ট পর্যন্ত বলা হচ্ছে যে আমি অনেকক্ষণ তর্ক-বিতর্ক করছি। করার পরে লাস্ট যেটা তর্ক-বিতর্কের পরে যেটা আসলো লাস্ট সেটা হচ্ছে যে মানে আপনাকে যেরকম দেখাইছে আমাকেও দেখাইছে। আমি এটা তর্ক-বিতর্ক করতে লাস্ট গেলাম। লাইভে থাকলে সরাসরি তর্ক-বিতর্ক করতে পারবেন। এটা কেন হইছে? এটা কেন হইছে? এরকম করতে পারবেন। লেখালেখি করলে অনেক সময় লেগে যায়। বুঝছেন? এটা পারবেন না। অনেক সময় লেগে যাবে। লাইভে কথা বলতে হবে সরাসরি। এটা আমি এরকম মনে করতেছি, এই কারণে মনে করতেছি। কেন এটা? এরকম অনেকক্ষণ কথোপকথন করলে মূল বিষয়টা আপনার আস্তে করে বুঝের মধ্যে আসবে। তো রূপ আছে। তবে আমাদের মতো না। এটা খুব সূক্ষ্ম রূপ। সূক্ষ্ম রূপ বলতে আবার যে আমরা সূক্ষ্ম রূপ যেভাবে পড়ছি ওই সূক্ষ্ম রূপও না। এমনি সূক্ষ্ম বলতে ওটা অতীব এমনে পাতলা সূক্ষ্ম ওই জাতীয় বিষয়টা। হ্যাঁ? তারপরে ওখানে বিশেষ করে জিহ্বা নাই এমন না। এগুলো আছে কিন্তু এগুলোর ওই যে ইন্দ্রত্বের ক্ষমতা বা এগুলোর এই যে আস্বাদন ক্ষমতা। চোখ আছে, চোখ দিয়ে দেখেও। হ্যাঁ, নাকও আছে, নাক মানে স্বাভাবিক যেগুলো ওই প্রকারে থাকার কথা ওরকম আছে। সুগঠিত অবস্থায় যেমন থাকা দরকার ওরকম আছে। তবে ওগুলোর জিহ্বা কোনো কিছু কখনো না খাইলে আপনার ওটা থাকিও লাভ কি, না থাকিও লাভ কি? কখনো কিছু এটা গলৎকরণ করে কিছু খাবার এরকম প্রয়োজন পড়ে না। এরকম আছে নাই সরাসরি সেই পর্যন্ত যাওয়া হয় নাই। এটা আছে নাকি নাই? তবে জাস্ট এটার ইন্দ্রিয় রস আস্বাদন ক্ষমতা নাই। জিহ্বা থাকলেও থাকতে পারে, না থাকলেও না থাকতে পারে। বুঝছেন? কিন্তু রস আস্বাদন করার ক্ষমতা নাই। তারপরে ঘ্রাণ আস্বাদন করার, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা নাই। কাদের? ইয়েদের। ব্রহ্মাদের। হ্যাঁ। তারপরে এরপরে আরো কিছু সূক্ষ্ম যেমন এর পরের কতগুলো কথা আছে যে কি কখনো প্রতিপন্ন, কখনো প্রতিপন্ন নয়। এই বিষয়টা নিয়ে আসছি। তারপরে কখন প্রতিপন্ন নয়? হ্যাঁ, ব্রহ্মলোকের মধ্যে কিছু সূক্ষ্ম অবস্থা আছে। তখন এই বিষয়গুলো কে সরাসরি আছে নাই এরকমটা মানে বলা যায় না। অরূপের পক্ষ থেকে করে বোঝানো হচ্ছে এটা। মানে কিছু বিষয় আলোচনা করার সময় মানে অরূপে নিয়ে গেছে বলে মনে হবে। তবে পরে দেখলাম যে না অরূপ না। এটা হচ্ছে যে ওই যে আ অসঙ্গ সত্যের বিষয়টা। অসঙ্গ সত্য কিন্তু রূপীয় সত্য। কিন্তু রূপীয় হইলেও কিছু বিষয় আছে কিন্তু এগুলো অরূপের থেকেও ডেঞ্জারাস। অসঙ্গ লোকের এই অবস্থাটা কিন্তু অরূপীয় থেকে কিন্তু ডেঞ্জারাস যদিও বা অসঙ্গ লোক কিন্তু ধ্যান স্তরের মধ্যে কিন্তু ডাউন। আপনি ভেবে দেখেন, চিন্তা করে দেখেন। যেহেতু আমাদের সংজ্ঞা নাই তো বলতে। হ্যাঁ, তো সংজ্ঞা যদি না থাকে এ রূপ থাকলেও না থাকলেও একই কথা। আমরা সেটা কয়েকবার আলোচনা করছি না? তাইলে এক দৃষ্টিকোণ থেকে এটা আরো বেশি ডেঞ্জারাস ওই অবস্থাটা। ঠিক ওই অবস্থায় গেলে তো আপনার কোনো কিছুর সঙ্গে এগুলো প্রতীয়মান হওয়ার কোনো ব্যাপার তো নাই। কোনো কিছুর সঙ্গে আমার সাক্ষাৎ হওয়ার তো কোনো ব্যাপার তো আর নাই। বুঝছেন? তো ওইভাবে মূল জিনিসটা বুঝলে বাকি কথাগুলো ওটারই অন্তর্গত। আর ওগুলো নিয়ে এত বেশি টানাটানি করতে হবে না আমাদের। আশা করি বুঝছেন না? আপনিও সেটাই বুঝছেন। আপনিও সেটাই বুঝছেন তো? বলতে আমি সেটাও ঠিক আবার আমি যেটা বুঝছি সেটার মধ্যে ওইরকম অসংখ্য উনি বোঝানো হচ্ছে এখানে বুঝেছে বলতে কিরকম ওইখানে কামধাতু আর রূপধাতুর মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝেছি ওইভাবেই উনি সমাধান দিচ্ছে। হ্যাঁ, ওগুলো বলছে তো ওগুলো থেকে আমি ক্রমান্বয়ে কথা বলতে ওখানে গেছি। তবে ওই নামগুলো সরাসরি বাংলাতে ওইভাবে জানে না। আমরা যে নামে ওখানে বলতেছি হ্যাঁ,
ওই নামগুলো ওইভাবে জানে না, অন্য নামে বলে, ওটা আপনাকে বুঝে নিতে হবে। ও আচ্ছা, তো ওখানে ধ্যানের স্তরগুলো বলছে আর কি। হ্যাঁ, ধ্যানের গভীর থেকে গভীরতম পর্যায়ে ধ্যান পর্যন্ত বুঝে বলছে। তো এটা বুঝলে আর মানে বাকিগুলো কোনো সমস্যা আর নাই। তাহলে আমরা ওর উপরে যেতে পারি এখন, বুঝছেন? হ্যাঁ, না বুঝলে অসুবিধা লাগে তো, একটা না বুঝে চলে গেলে। কারণ এই বইয়ে আমরা মোটামুটি প্রায়ই বুঝছে কিন্তু। হ্যাঁ, মানে প্রায় বুঝে গেছে। প্রায় ওই শেষের পথে। ধর্মসংহিতাতে বেশি গ্যাপ দিয়েছে, এখানে তবে ঠিক আছে অনেক। হ্যাঁ, ধর্মসংগিনীও এবারে পড়লে এখন বুঝে যাব। আগে আমাদের এখন তো আমরা চ্যাটজিপিটি থেকে অনেক সহায়তা পেয়েছি। সেই সঙ্গে আমাদের সুপ্রিয় বাবু সবসময় লাইনের মধ্যে থেকে যায়, চ্যাটজিপিটির লাইনে। একজন এভাবে থাকলে তখন সুবিধা হয়। না, সুপ্রিয় আজকে আসতে পারতে, আজকে জয়েন করছে। আর পড়লে ভালো হবে মনে হয়। বুঝি নাই। ধর্মসঙ্গিনী আর বার পড়লে ভালো হবে না, আমরা এখানে ধর্মসঙ্গিনীর ব্যাপারগুলো আবার পেয়ে গেছি। ধর্মসঙ্গিনী, আমরা ধর্মসঙ্গিনী বইটা হচ্ছে যে অভিধর্ম অর্থ সংগ্রহে যা পড়েছি তার এটা একটু বিগ বড় সাইজ। আবার ধর্মসঙ্গিনীতে যা পড়েছি এগুলো সবগুলো আমরা ক্রমান্বয়ে পড়ে যাব এখন, প্রত্যেকটা আবার ভেঙে ভেঙে। বিভঙ্গেতেও ওই ধর্মসঙ্গিনীর কথাগুলো আসবে। তারপরে বিভঙ্গের পরে হচ্ছে যে কি, এই ধাতুকথা। ধাতুকথাতে যা লেখা থাকবে তাও ইয়ার মধ্যে আছে, সংক্ষিপ্ত ভাবে আছে। হ্যাঁ, তো সুতরাং আমাদের মূলত অর্থ সংগ্রহ পড়া থাকলে, অর্থ সংগ্রহ জ্ঞান থাকলে ওগুলোতে তেমন একটা আমাদের আটকাবে না। আর এটাতে যেহেতু আটকাই নাই, আশা করি কোনো জায়গাতে আর আটকাবো না, চলতে থাকবে। চ্যাটজিপিটি যেহেতু আছে, পজিটিভ সাইড যেটা আছে চ্যাটজিপিটি। হ্যাঁ, ঠিক আছে, তাইলে অরূপটা দেখে নিই আমরা। অরূপ ধাতু পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন? কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নহে? 7 প্রকার চিত্রের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন, কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নহে? তাইলে বলতে এখানে আমরা গতবার একটা রূপ ধাতুর মধ্যে আমরা তো বুঝতে পারি না কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন ছিল পঞ্চস্কন্ধের মধ্যে, যদি লেখা নাই এখানে। পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন? রূপস্কন্ধে একটা চলে গেলে আর 4টা তো অরূপ ধাতু না। এখন এই 4টা বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান, এগুলা এই অরূপ ধাতুর মধ্যে অরূপ লোকের কথা না নাকি? অরূপ লোকের মধ্যেও তো এগুলোই আছে আর কি। ওই 4টা কি বিদ্যমান আছে? বেদনা তো আছে, তারপরে সংজ্ঞাও আছে, সংস্কারও আছে, বিজ্ঞানও আছে। বিজ্ঞান নাই যে কোথায় ওই রূপবচরের মধ্যে অসংখ্য লোকে বিজ্ঞান নাই, বেদনা নাই, তারপরে সংজ্ঞা নাই, সংস্কার তো আছে, সংস্কার থাকবে তো বলতে, সংস্কার পঞ্জীভূত ভাবে আছে আর কি, সুপ্ত ভাবে আছে আর কি। সংস্কার ছাড়া হবে না। তবে নাই আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু নাই হিসাবে বলা হয় লোকে।
নাই বলতে আর এখন বর্তমানে উৎপন্ন হওয়ার ওরকম বর্তমানে সৃষ্টি হওয়ার পরিস্থিতি থাকে না, যতক্ষণ পর্যন্ত ইয়ার মধ্যে থাকে ততক্ষণ, অসংখ্য লোকে যতক্ষণ থাকে। আচ্ছা, আচ্ছা, কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নহে? তারপরে ওটা একটু খেয়াল রাখবেন, অথবা আপনি একটু করে বের করে রাখবেন আজকে। অসংখ্য লোকের মধ্যে যে দেহটা আছে, দেহটা প্রথম তো কর্মজ রূপ হিসেবে এটা উৎপন্ন হয়, পরবর্তীতে এটার বর্ধন, তো যেহেতু অরূপাহার টোটালি নাই, রূপাহারও নাই, অরূপাহারও নাই, রূপাহারও নাই ওনার, তাইলে ওটা যদি বড় ছোট কিছু একটা হওয়ার ব্যবস্থা থাকে তাহলে এটা ওই যেটা প্রাকৃতিক, এটাকে কি বলে যে উপপাতিক না, প্রাকৃতিক ভাবে যে এটা হয়, প্রাকৃতিক, এটা হচ্ছে ঋতুজ ভাবে বর্ধন হয় কিনা এটা একটু করে লিখে রাখেন, পরে দেখে রাখবেন। অসংখ্য লোকের মানে এটা কিভাবে মানে নাকি এখন দেখে বলবে সুপ্রিয় বস্ত্র? সুপ্রিয় বাবু দেখেন তো। আমি এখানে এটা দেখলাম প্রতিপন্ন অরূপ ধাতু 7 প্রকার। বিবরণ হচ্ছে বিজ্ঞান স্কন্ধের অবয়ব হিসেবে 7টি বিজ্ঞান সংশ্লিষ্ট ধাতু: চক্ষু বিজ্ঞান, শ্রোত্র বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জিহ্বা বিজ্ঞান, কায় বিজ্ঞান, মনোধাতু এবং মনোবিজ্ঞান ধাতু সম্পূর্ণভাবে প্রতিপন্ন হয়। বিশেষ দ্রষ্টব্য: ধর্মধাতুর যে অরূপ অংশ অর্থাৎ চৈতসিক ও নির্বাণ, তা বেদনা, সংজ্ঞা ও সংস্কার স্কন্ধের অন্তর্ভুক্ত হয়। তবে নিখাত অরূপ ধাতু বলতে মূলত বিজ্ঞান গোত্রের ওই 7টি ধাতুকে নির্দেশ করা হয়। কত প্রকার প্রতিপন্ন নহে? পঞ্চস্কন্ধের পরিধির বাইরে কোনো ধাতু অবশিষ্ট থাকে না, কারণ পঞ্চস্কন্ধ হলো সমগ্র জগতের অর্থাৎ লৌকিক সমষ্টি, সমগ্র জগতের সমষ্টি। তবে স্কন্ধের পারস্পরিক বিভাজনের নিয়ম অনুযায়ী বিজ্ঞান স্কন্ধের মধ্যে প্রতিপন্ন নয়। হচ্ছে রূপ ধাতুর দৃষ্টিকোণ থেকে বললে বিজ্ঞান স্কন্ধের বাইরে 11 প্রকার রূপ ধাতু এবং ধর্ম ধাতু প্রতিপন্ন নয়। সমগ্র প্রতিপন্ন নয় এমন কোন ধাতু নেই যা পঞ্চস্কন্ধের বাইরে, কারণ 18টি ধাতুর সবকটি কোনো না কোনো স্কন্ধের রূপ স্কন্ধ এবং 4টি নাম স্কন্ধ মধ্যে সুন্দরভাবে বিন্যস্ত বা প্রতিপন্ন হয়ে যায়। উপাসক সুকুমার বাবু খেয়াল করছেন, অরূপ ধাতু বলতে এখানে সপ্তবিজ্ঞান, হ্যাঁ এগুলো ঠিক আছে মানতে, এগুলোকে ওই যে আনা আর কি হয়েছে। ওইটা একটু মানে কনফিউজড আর কি। অরূপ ধাতুর মধ্যে মানে অর্থাৎ ঠিক পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকে আর কি, পঞ্চস্কন্ধ বিদ্যমান থাকলে রূপস্কন্ধ কেন মানে ওইটা তো মানে তোদের যে মিলতেছে না মনে হয়, রূপস্কন্ধ কেন বিদ্যমান থাকবে? অর্থাৎ সপ্তবিজ্ঞান ধাতু কিন্তু অরূপ। হ্যাঁ এগুলো ঠিক আছে, সপ্ত ধাতু। তো পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন, এখানে অরূপ ধাতুর ব্যাপার আসলেও এটা সরাসরি পঞ্চস্কন্ধের সময়ের কথা কিন্তু, বুঝছেন? তাহলে পঞ্চস্কন্ধের মধ্যে রূপস্কন্ধ বাদ দিলেও সপ্তবিজ্ঞান ধাতু তো আছেই।
হ্যাঁ, সপ্তবিজ্ঞান ধাতু আছে। সপ্তবিজ্ঞান ধাতু থাকলে ওই রূপস্কন্ধ তো মনে হয় থাকবে না। সেটা বলতেছি আর কি। রূপস্কন্ধ না থাকলে নাই না, এটা তো পঞ্চস্কন্ধের হিসাব বলা হচ্ছে। উপাসক বাবু বুঝছেন? সুকুমার বলতেছিলাম যে পঞ্চস্কন্ধ তো এখানে যুক্ত আছে। সেটা বলতেছে আর কি। তো সব প্রকার চিত্রের মধ্যে এখানে এখানে ওই 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 রূপ ছাড়া সুকুমার আমাদের পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে আর কি, পঞ্চ ইন্দ্রিয় অবিজ্ঞা মহাধাতু এই সাতটা, হ্যাঁ এই সাতটা, কিন্তু ওইটা এটা তো একই না। সব প্রকার চিত্ত বলা হচ্ছে এখানে, ওইটা হচ্ছে পঞ্চস্কন্ধ, এটা আলাদা বিষয়। পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন, কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন, হ্যাঁ এটা পঞ্চস্কন্ধের হিসাব। আমাদের এখন আমরা যেমন আমাদেরটা হিসাব করতে পারি, আমাদের এখন আমাদের পঞ্চস্কন্ধ না, তো পঞ্চস্কন্ধের মধ্যে সপ্তবিজ্ঞান ধাতু এগুলো অরূপ না, এগুলো রূপ তো মানতে রূপ ছাড়া তো বাকি নামের মধ্যে আর কি অরূপ। নাম বলতে এখানে ওই যে বেদনা সংখ্যা সংস্কার বিজ্ঞান না, এটা এখানে আমি ইন্দ্রিয় পাইছি জীবান্তে, হ্যাঁ, অর্থাৎ রূপ যে এখানে মানে তাদের যে বৌদ্ধ ধর্ম দর্শনের সমগ্র অস্তিত্বকে 5টি ভাগে ভাগ করা হয়, এটা ঠিক আছে, অর্থাৎ পঞ্চস্কন্ধ। রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার বিজ্ঞান বলে। অন্যদিকে অরূপ ধাতু হলো এমন এক সূক্ষ্ম মানসিক যা চেতনার স্তর, যে বা বস্তুগত উপাদান থাকে না। এটা তো ঠিক আছে। বাহ্যিক রূপের কোন বস্তুগত উপাদান মানে পঞ্চস্কন্ধ ও রূপস্কন্ধের মধ্যে থাকবে না আর কি। এমনি ওই মানে 7টি চিত্ত, 7 ভাগী চিত্তকে ভাগ করছে, যে চিত্তগুলো তাতে যে পঞ্চবিজ্ঞান এবং মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু, ওইটাও ঠিক আছে। তাইলে এখানে ওইটা মানে তাদের যে মানে এখানে যে প্রশ্নটা, অর্থাৎ কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নয়, সেটা পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার অরূপ ধাতু, কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নহে। 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন, কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন নহে। তাইলে যেগুলো রূপকে কেন্দ্র করে উৎপন্ন হয়, যে অরূপ ধাতুগুলো, সেগুলো থাকবে না। সাধারণ নরমাল উত্তর হচ্ছে যে এটাই তো না। আর প্রথমের কথা আমরা যেটা, প্রথম লাইনের কথা যেটা বললাম, এটা আপনি বুঝছেন? পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার অরূপ ধাতু, সপ্তবিজ্ঞান অরূপ ধাতু, এটা আমরা যেটা আগে থেকে সপ্ত বিজ্ঞান ধাতু জানি, ওটাই তো। এই 7-এর মধ্যে অরূপ লোকে যখন রূপ থাকে না প্রাণীগণের, তখন কত প্রকার ধাতু প্রতিপন্ন, কত প্রকার ধাতু প্রতিপন্ন নহে, এটা ওই 7 থেকে এবার আলাদা করতে হবে। তাইলে আমরা নিচের গুলো পড়লে এগুলো তো উত্তর আছে, আমরা আগে পাইছিলাম না উত্তর। উত্তর পড়লে আস্তে আস্তে ক্লিয়ার হবে না? দন্তে এখানে দিছে তো এগুলো স্পষ্ট করে। 1004-এরটা বলেন। সুপ্রিয় বাবু, যেটা কি স্পষ্ট কি দিচ্ছে বলতেছেন আপনি? আমাদের এখানে বলেন। এখানে বলছে যে পঞ্চস্কন্ধের সাথে 18 ধাতুর পারস্পরিক সম্পর্ক।
তার মধ্যে রূপস্কন্ধ আছে 11 প্রকার। তারপরে 11 প্রকারের মধ্যে একটি হচ্ছে ধর্মধাতু। 11 প্রকার রূপস্কন্ধ গুলো একটু আবৃত্তি করতে হবে। 11 প্রকার এগুলো এক মিনিট প্রথমে আপনি 18 প্রকার গুলো জানেন তো? এখানে 18 প্রকার ধাতুর মধ্যে বলছে যে চক্ষু ধাতু থেকে 10টি, চক্ষু ধাতু থেকে 10টি মানে রূপ স্কন্ধ, লৌকিক জড় রূপ এগুলো। আর 11 নম্বর হচ্ছে চক্ষু বিজ্ঞান ধাতু, অর্থাৎ বিশুদ্ধ অরূপ চিত্ত। সূত্র বিজ্ঞান ধাতু বিশুদ্ধ অরূপ চিত্ত, এগুলো অরূপ চিত্ত। তারপর সুকুমার বাবু, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা একটু মনে রাখবেন। তার মানে এই চক্ষু বিজ্ঞান ধাতু তাদের উৎপন্ন হয় অরূপ লোকে। কিভাবে, কিরকম? এই মনের মাধ্যমে। এটা তো ধর্মবান্তে ধর্মতা এরকম বলো না, ধর্মধাতু। হ্যাঁ, আবার পড়েন সুপ্রিয় বাবু ওই জায়গাটা। লিখছে যে 10টা হচ্ছে চক্ষু ধাতু থেকে, যেটা লৌকিক জড়রূপ। আচ্ছা, এনে বই বাদ দেন, এমনি আপনি 18টা জানেন তো? এটা বলেন আগে। 18 প্রকার ধাতু জানেন তো? প্রথম 10টা আমি বের করতেছি 1 মিনিটের মধ্যে। এটা প্রথম 10টা আপনি শুনে থাকেন। 18টা আপনাকে শোনাক আগে, তারপর আপনি বুঝে যাবেন, তো আপনার এটা বাইর করতে সুবিধা হবে। সুকুমার বাবু 18টা বলেন। মানে উনি যেভাবে বলতেছে 18টা, সুপ্রিয়া বাবু, এটা তো চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, গ্রাম বিজ্ঞান, বিজ্ঞান, কায় বিজ্ঞান, কুশলের এবং অকুশলের 5টা 10টা আর কি। তাইলে মনোবিজ্ঞান। আপনি 18টা মিলিয়ে ওই জায়গাটা বলেন। ওখানে 18টা কি কি বলছে যে সেটা মানে তো যে আমি জানতে চাচ্ছি আর কি। আমরা মূলত 18 ধাতু, উপাসকের মনে আছে? উপাসক যাদিত্য বাবু বলেন তো। বানতে এটা আমি বলতে এসে এখন বলছে যে দুই ভাগে ভাগ করছে। প্রথমে অভিধর্ম অনুসারে এই রূপ ধাতু 10টিকে মানে চক্ষু ধাতু 10টিকে 2টি ভাগে ভাগ করা হয়। 5টি অভ্যন্তরীণ ইন্দ্রিয় এবং 5টি বাহ্যিক বিষয়, তো গোচর বিষয়, একটা হচ্ছে প্রসাদ বিষয়। নিচে এই 10টি ধাতুর নামও বিবরণ দেওয়া হলো। 5টি অভ্যন্তরীণ ইন্দ্রিয় ধাতু আমাদের পঞ্চেন্দ্রিয়ের ভেতরে সংবেদনশীল অংশ, বাইরের বিষয়কে গ্রহণ করতে পারে, সেগুলোকে ধাতু বলা হয়। 1 চক্ষু ধাতু, 2 শ্রোত্র ধাতু, 3 ঘ্রাণ ধাতু, 4 জিহ্বা ধাতু, 5 কায়ু ধাতু। আর 5টি বাহ্যিক বিষয় ধাতু, এগুলো হচ্ছে রূপ ধাতু, শব্দ ধাতু, গন্ধ ধাতু, রস ধাতু, স্পষ্টব্য ধাতু। এই 5টা, টোটাল 10টা। আর একটা হচ্ছে 11 নম্বর হচ্ছে ধর্ম ধাতু। এরপরে আর 7টা হচ্ছে বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান ধাতু, শ্রোত্র বিজ্ঞান ধাতু, ঘ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, কায় বিজ্ঞান ধাতু, তাইলে এখানে বানছে ওই 18টা আসে নাই আর কি। অর্থাৎ 5টা বাইক দিয়ে তাইলে 5টা বিজ্ঞান, একটা মনোবিজ্ঞান ধাতু। মানতে বুঝতে পারছি।
ওই দিক থেকেও একই তো, বিষয়টা একই, এভাবে বললেও একই, ওইভাবে বললেও একই। বুঝতে পারছেন? আমরা সেজন্য তো উনি যেটা মানে প্রশ্ন করে সেজন্য ধাতু ওইভাবে বলেন তো বুঝে যাবে সবাই। অর্থাৎ আমরা চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, গ্রাণ বিজ্ঞান, জীববিজ্ঞান, বিজ্ঞান, তাইলে মানে ওখানে 6টা, মানে 6টা বাহ্যিক, তারপরে রূপের বাহ্যিক 12টা, তারপরে বিজ্ঞান 6টা, বুঝছেন? মানে তাইলে এই 18টা মানে যে 18 প্রকার ধাতু আর কি, আমরা সেভাবে জানছিলাম। 6টা আধ্যাত্মিক, 6টা বাহ্যিক, মানে আপনাদের যে আর যেটা হচ্ছে যে মহাবিজ্ঞান। আর এদিকে সপ্তবিজ্ঞান ধাতু হিসেবে বললে ওইভাবে, সপ্তবিজ্ঞান ধাতু হিসেবে বললে 5টা আধ্যাত্মিক, 5টা বাহ্যিক, তারপরে ওই মনোধাতু, মনোবিজ্ঞান ধাতু, ওই 5টা চাইতে না, সপ্তবিজ্ঞান ধাতু এগুলো আলাদা। পঞ্চবিজ্ঞানকে 5 বলা হয়, তারপরে মনোধাতু 3, মনোবিজ্ঞান ধাতু, এভাবে 7 সপ্তবিজ্ঞান ধাতু। হ্যাঁ হ্যাঁ, সুপ্রিয় বাবু এখানে সপ্তবিজ্ঞান ধাতু এগুলো রিক্স আর কি, চক্ষু বিজ্ঞান ধাতু, সূত্র বিজ্ঞান ধাতু, গ্রাণ বিজ্ঞান ধাতু, জিহ্বা বিজ্ঞান ধাতু, মন ধাতু, এটা বিজ্ঞান স্কন্ধের মধ্যে আছে। মনোবিজ্ঞান ধাতু, এটাও বিজ্ঞান স্কন্ধের মধ্যে। হচ্ছে 7টা। ঠিক আছে। আর নাম্বারটা হচ্ছে ধর্মাতু, যেটা রূপ, বেদনা, সংজ্ঞা ও সংসার। মনোধাতু 3, মানে মনোধাতু থেকে জানছিলাম যে মনোধাতু 3টা, হ্যাঁ, আর মনোবিজ্ঞান ধাতুকে জানছিলাম যে এই 75টা। মনোবিজ্ঞান ধাতু জানছিলাম যে 76 প্রকার, 76 প্রকার। তাহলে এগুলো সব মিলে মান বলছে যে সব বিজ্ঞান ধাতু। আর মিলছে তো মানতে 18টা টোটাল। ঠিক আছে, তাইলে এখন এই আমাদের 1003 নাম্বার শেষ। উপাসক 1003 এর মধ্যে আর কিছু বুঝার বাকি আছে? প্রশ্ন যেগুলো আছে প্রশ্নের উত্তর আমরা নিচে দেখব, না পাইলে তখন জানবো কিভাবে। না, এটার উত্তর নাই তোমাদের নিচে, না এগুলো উত্তর নাই বানতে, এগুলো এখানে বলে দিয়েছি। উত্তর না থাকলে আপনার মতো উত্তর কি হবে বলেন তো? পঞ্চস্কন্ধের মধ্যে কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন? তাহলে আমরা যেটা জানছি 4 প্রকার রূপ ধাতু প্রতিপন্ন। কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন হয়? এটা যেটা আমরা 4 প্রকার বলছি, 4 প্রকারকে বিস্তারিত করে ওখানে সুন্দর করে দেওয়া হয়েছে, ওটা আমরা এখন জানলাম। একটু আগে যেটা বিশ্লেষণ করা হয়েছে আর কি। হ্যাঁ, এর পরের লাইনে আসতেছে যে কি 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন। এখন প্রশ্ন এটা আসতে পারে, ঠিক আছে? এটার উত্তরে কি বলছেন সুপ্রিয় বাবু? এটা বলেন, শুধু লম্বা করবেন না, শুধু উত্তরটা বলেন এক লাইনে। মিউট করা আছে, মিউট খুলতে হবে। আপনারটা ডিস্টার্ব করে তো মিউট করে রাখবেন সঙ্গে সঙ্গে। বুঝতে পারিনি এটা বলছেন যে প্রথমটার কথা না, আপনি শুধু 7 প্রকার চিত্তের মধ্যে কত প্রকার অরূপ ধাতু প্রতিপন্ন।
চিত্তের মধ্যে কত প্রকার পরিপূর্ণ, হ্যাঁ। কত প্রকার পরিপূর্ণ হয়। এটা মানে এক কথা দিতে পারবে না তো। আচ্ছা, এগুলো আপনি বাইর করেননি? আমরা এর পরেরটা পড়ি। সাত প্রকার চিত্তের মধ্যে কত প্রকার রূপ ধাতু প্রতিপন্ন? এখানে লিখছে 7 প্রকার চিত্ত বা বিজ্ঞান ধাতুগুলো লিখছে, এবং উত্তর হচ্ছে 7 প্রকার চিত্রের মধ্যে কোন প্রকার, এখানে লিখছে শূন্য প্রকার রূপ ধাতু প্রতিপন্ন। রূপধাতু না, রূপধাতু শূন্য প্রকার প্রতিপন্ন, এটা ঠিকই আছে। একটাও রূপধাতু থাকবে না। অরূপধাতু কত প্রকার? রূপধাতু শূন্য, এটা ঠিকই আছে, বুঝছেন? অরূপধাতু বের করতে হবে যে। আচ্ছা, এক মিনিট আসতেছে। এখানে লিখছে উত্তর হচ্ছে 7 প্রকার চিত্রের মধ্যে 7 প্রকার অরূপ ধাতুই সম্পূর্ণ প্রতিপন্ন। বুঝছেন? তো এখন এখানে কথা কিছু আছে, যদি প্রতিপন্ন হয় তাদের মধ্যে ব্রহ্মলোকের সবগুলো ঠিকঠাক, বিজ্ঞান ধাতু সবগুলো প্রতিপন্ন হলে তো চোখের বেলাটা যেটা একটু করে এখানে পড়তেছিল, চোখের বেলাটা বুঝলাম যে এখানে যেরকম আমি এখন যা বিষয়গুলো দেখতেছি, ভবিষ্যতে যদি অন্ধ হয়ে যাই, ওই অন্ধের চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয় আগের বিষয় দেখা থেকে। তো এখানেও যদি সেম বিষয় যদি ওরকম হয়, তাহলে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে। সপ্ত বিজ্ঞানের মধ্যে চক্ষু বিজ্ঞান আছে না? শব্দ বিজ্ঞান আছে না? সবগুলো আছে। তো তাহলে ওগুলোকে কেন্দ্র করে কোনো ওইভাবে সপ্তবিজ্ঞান ধাতু সবগুলো যদি থাকবে বলে, তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, সেটা যদি ঠিক হয়, তাহলে কত প্রকার ধাতু প্রতিপন্ন হয়, এটার উত্তর বের করলে আর একটু পরিষ্কার হবে। এটা একটু দেখেন সুপ্রিয় বাবু, শূন্য বলে। আমি অন্যরকম ভাবে পাইছি আর কি বানতে, একটু বলেন কোনটা পাইছেন? ওই যে যেটা প্রতিপন্ন আর কি বানতে, না যেটা প্রতিপন্ন নয় আর কি। প্রতিপন্ন নয় এটা বলেন। হ্যাঁ, এটা আমাদের দরকার এখন। এখানে একটা উপরে থেকে পরে আসি বানতে। আচ্ছা, প্রথম 5টি চিত্ত, চোখ, কান, নাক, জিহ্বা, শরীর। এই আরেকটি চিত্ত হচ্ছে 6 নাম্বার চিত্তটি মনোধাতু, সম্পূর্ণভাবে বাহ্যিক রূপ বা বস্তুগত জগতের সাথে যুক্ত, তাই এগুলো অরূপ ধাতু নয়। কেবল 7 নম্বর চিত্তটি অর্থাৎ মনোবিজ্ঞান ধাতু ধ্যানের উচ্চতর স্তরে নিয়ে সম্পূর্ণ রূপহীন বা বস্তুহীন অবস্থায় পৌঁছাতে পারে, তাই এটি পরিস্থিতি ভেদে অরূপ ধাতু প্রতিপন্ন হতে পারে। তাহলে একটা আপনার দৃষ্টিকোণ থেকে মাত্র একটা প্রতিপন্ন, একটা মনোবিজ্ঞান ধাতু। হ্যাঁ, আর প্রতিপন্ন নয় বললে তখন আর বাকিগুলো প্রতিপন্ন নয়। বাকি 6টা মনোবিজ্ঞান ধাতু তো অবশ্যই প্রতিপন্ন হবে, ঠিক আছে তো? কারণ 76 প্রকার চিত্ত অবশ্যই রূপের মধ্যে থাকবে আর কি। এটা তো রূপ, এগুলো তো এটা না, রূপের মধ্যে হতে পারে লিখছে আর কি। তাই এটি পরিস্থিতি ভেদে
অরূপ ধাতু প্রতিপন্ন হতে পারে। বান্তে এখানে একটু স্পষ্ট করে লিখছে কথাটা, যে এখানে লিখছে প্রতিপন্ন নহে এমন 11টি ধাতুর তালিকা দিয়েছে। 5টি অভ্যন্তরীণ রূপ ধাতু আর 5টি বাহ্যিক রূপ ধাতু, টোটাল 10টা। আর একটা হচ্ছে মিশ্র ধাতু, যেটা ধর্ম ধাতু। কেন এই 11টি ধাতু চিত্তের মধ্যে প্রতিপন্ন নহে? 10টি রূপ ধাতুর ক্ষেত্রে পূর্বের আলোচনা অনুযায়ী প্রথম 10টি ধাতু হলো সম্পূর্ণ জড় বা অচেতন রূপ। চিত্ত বা বিজ্ঞান হলো অরূপ। জড় বস্তু কখনো চেতনার অবয়ব বা উপাদান হতে পারে না। তাই এই 10টি রূপ ধাতু 7 প্রকার চিত্তের ভেতরে প্রতিপন্ন হওয়ার কোনো সুযোগ নেই। 2. ধর্মধাতুর ক্ষেত্রে ধর্মধাতুর উপাদানগুলো যেমন বেদনা, সংজ্ঞা, সংস্কার, চৈতসিক সমূহ চিত্তের সাথে সম্প্রযুক্ত হয়ে কাজ করে ঠিকই, কিন্তু তারা চিত্তের নিজস্ব গাঠনিক সীমানার বাইরে আলাদা মানসিক উপাদান হিসেবে অবস্থান করে। অবিধর্মে চিত্ত অর্থাৎ বিজ্ঞান এবং চৈতসিক অর্থাৎ ধর্মধাতুর অংশ সেটা হলে ওইভাবে মিলবে যে ডাইরেক্ট ওরকম অরূপ ধাতুরটা মিলবে না। উপাসক যথাযথভাবে এতক্ষণ বুঝছি আমি। অরূপ ধাতু বলতে আমাদের একদম সরাসরি অরূপ লোকে জন্মগ্রহণ করার ব্যাপারটাও এখানে বুঝতে হবে। এখানে যখন স্বাভাবিক মানুষ যখন অরূপ ধ্যান উৎপন্ন করেন তখনকার বিষয়ে বুঝতে হবে। এভাবে হলে মিলবে, মূলত হতে পারতো এভাবে হলে মিলবে। কিন্তু যদি সরাসরি যদি আমরা অরূপ লোকের কথা ভাবতে যাই তাহলে এটা মিলতেছে না সব বিষয়গুলো। কারণ আমরা এখানে যেগুলো জানছি বলতে এখানে আমাদের যে রূপীয় ইন্দ্রিয় বিষয়গুলা আনা হয়েছে, কারণ এটা পরিপূর্ণভাবে অরূপ লোকের বিষয়। আর এখানে ধ্যানের মাধ্যমে আমরা যে ওই যে অরূপ লোকের যে আকাশ অন্তরায়তন, বিজ্ঞান অন্তরায়তন, কিঞ্চনায়তন, নবসং আশঙ্কায়তন, তারপরে এই চারটা না, হ্যাঁ, এগুলার মাধ্যমে হ্যাঁ ওখানে জন্মগ্রহণ করলে তখন এর হিসাবটাও এখানে মিলাইতে হবে। আর এখানে বর্তমানে আপনি ওই ধ্যান লাভ করা অবস্থায় তখন এর হিসাবটাও মিলাইতে হবে। মিলাইলে তারপরে সব বিষয়, হ্যাঁ, সব বিষয় মিলবে। যে নাহলে কিছু কিছু এরকম অমিল থেকে যাবে। তারপরে 4 নাম্বারটা একটু করি আমরা। উপাসক সুপ্রিয় বাবা লাগবে না, ওটা দুটো থাক। হ্যাঁ, 4 নাম্বারটা দেখেন। রূপস্কন্ধ অরূপ ধাতু প্রতিপন্ন নহে, এটা তো ঠিক আছে। তারপরে 4 প্রকার স্কন্ধ কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নহে। আচার্য স্কন্ধ তো এটা তো ফেঁস লেগে গেছে না। কখনো কখনো প্রতিপন্ন নয় বললে তো হচ্ছে না বলতে। ঠিক আছে বলতে, এটা 4 প্রকার স্কন্ধ কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, ঠিক আছে। অরূপ লোকের এই বিষয়টা এখানে ওই আমাদের এটা কি ওই রূপ বাদ দিয়ে বাকি 4টা। আর কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন হয়, কখন হবে না, যখন এখানে এই 4টা এই কামলোকের বিষয় হবে, তখন এগুলো কামলোকের বিষয় যখন প্রতিপন্ন হবে না। সংস্কার বিজ্ঞান এগুলো কামলোকের কামধাতুর বিষয় মানতে, এটা তো রূপলোকে প্রতিপন্ন হওয়ার কথা নয়। কখনো কখনো প্রতিপন্ন হয়, কখনো কখনো প্রতিপন্ন হয় না। তাইলে অরূপের মধ্যে
কাম বিষয়ের অরূপ চিত্ত আছে। হ্যাঁ, কাম বিষয়কে কেন্দ্র করিয়ে অরূপ আছে। তারপরে অরূপ বিষয়কে কেন্দ্র করিয়ে অরূপ আছে, অরূপ বিষয় আছে, যেগুলো অরূপী বিষয়। অরূপ লোকে বলতে ওনারা ধ্যান বা এর মধ্যে থাকে না। অরূপ লোকে তো কাম যাওয়ার কথা নয়। অরূপ লোকে তো ধ্যানের ওখানে তো কাম যাওয়ার কথা নয় বলতে। না, কামনা তো যাবেই না, কামনা চিত্ত তো নাইও। সে কারণে বলছি, সে কারণে ওই 4 প্রকার স্কন্ধ প্রতিপন্ন অরূপ ধাতুতে। আর ওই 4টা প্রতিপন্ন হয় যেহেতু এটা লোকীয়। এখানে কামটা ডাইরেক্ট উল্লেখ করে বলা হয় নাই তো? না বলা হয় না। ওইটা বলতে আমি ওই যে আপনাকে বলছিলাম একটু দেখছিলাম আমি আজকে। আইডিয়া করে বুঝতে হবে আর কি। না, আইডিয়া করে না, আপনি ওরা বলছে আমি এটা বুঝছি ভালো করে আর কি, সেখানে বলছি বলতে না। বলেন তো এটা আবার। না, আমি যেটা বলছি সেটা হচ্ছে ওনারা বলছে কি রূপলোক বা অরূপলোক। এইখানে কাম জগতের কোনো কিছুই কি নাই, ওইখানে নাই, বিদ্যমান নাই। যেমন বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান, আমরা এখানে এগুলো দিয়ে লোভ দেশ মোহ উৎপন্ন করি। কিন্তু যখন এটা রূপলোক বা অরূপ লোকে, ওনারা যখন যেহেতু ওনাদের আহার হচ্ছে বিজ্ঞান আহার, জ্ঞানময় অনুশীলন সবসময় রত থাকেন ওনারা। চক্ষু আর কর্ণ, চক্ষু দ্বারা ওনারা দেখেন, এই ওইভাবে লিখছিলেন বুদ্ধ বা যোদের ইয়েগুলো দেখেন এবং ধর্মীয় বিষয়গুলো শুনেন এটুকু। আর খুবই সূক্ষ্ম কায় ওনাদের কাছে আছে। তো সুতরাং ওনাদের অন্য কিছু আর প্রয়োজন পড়ে না। ওইখানে কামলোকের কোনো কিছু নাই, সেখানে ওনার প্রতিপন্ন। আর যেহেতু প্রতিপন্ন নয়, সেহেতু এই যে কামলোকী বিষয় যখন যুক্ত হবে এখানে, তখন প্রতিপন্ন হয় অরূপ ধাতুতে। আর অরূপ ধাতু এটা অরূপ ইয়েটা আসতেছে না তখন। নিচে আছে আরেক লাইন পড়েন। হ্যাঁ, নিচে 10 প্রকার আয়তন অরূপ ধাতু প্রতিপন্ন। হ্যাঁ, 2 প্রকার আয়তন কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন নয়। 10 প্রকার আয়তন অরূপ ধাতু প্রতিপন্ন নয়, এটা তো ঠিক আছে, এটা ঠিক আছে। ওই 12 প্রকারের মধ্যে 2 প্রকার বাদ দিয়ে আর কি। 2 প্রকার আয়তন কখনো কখনো প্রতিপন্ন, কখনো কখনো প্রতিপন্ন নয়, এটা বললেও ওই কামজগতের ওটা হিসাব করে বুঝতে হবে, না হলে আর ওইভাবে হলে মিলবে, আর না হলে মিলানোর কিছু নাই। না, আমি ওইভাবে বলছি তো, সেই কারণে আমি দেখছি না ওইভাবে মিলছে রূপ ধাতুটা। তারপরে 16 প্রকার 16 প্রকার ধাতু অরূপ ধাতু প্রতিপন্ন। 2 প্রকার ধাতু কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন, কখনো কখনো অরূপ ধাতু প্রতিপন্ন হয়। প্রকার ধাতুগুলো কি কি? 16 প্রকার ধাতুগুলো কি কি? এইখানে বলতে ওই ইয়ে বাদ দিয়ে, নাম দুটো বাদ দিয়ে বাকি সবগুলো তো আধ্যাত্মিক বাহ্যিক। আর ওইভাবে হলে 3টে বাদ যাবার কথা তো। 18 যদি হিসাব করা হয় তাহলে হ্যাঁ, ওইটাই আমরা ইয়ে করছিলাম আর কি, পাই নাই না। মানে হ্যাঁ, তাইলে এখানে মানে যদি মন বাদ যায়, তাইলে এখানে মন বাদ গেলে ওখানে ধর্ম বাদ যাবে, আবার মনে বিজ্ঞানে বাদ যাবে, তাহলে 15 প্রকার হবে। যে এখন 16 প্রকার এখানে লিখছে, 16 প্রকার, সেটা আমি চিন্তা করতেছি। এটা আমাদের আগে একবার ঝামেলা হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু কালকে আলোচনা করব আর কি। হ্যাঁ, আজকে টাইম শেষ হয়ে গেছে এখান থেকে। দেখিনি তো সুপ্রিয় বাবু, একটু পুরো এই ইয়াটা সম্পর্কে, এখানে 160টা পুরো একটু দেখে নেবেন আপনি। হ্যাঁ, 1060, এটা 1060 সম্পর্কে একটু পুরো একটা ধারণা নেবেন, কালকে আমরা আলোচনা করব। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা বিভঙ্গ আলোচনা করেছি।
আলোচনাগুলো যদিও বা আমাদের অনেক সময় যাচ্ছে, তবে আপনারা একটা বিষয় খেয়াল করবেন, এগুলো যতই আমরা পড়তেছি, পড়ার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, যেটা এটাকে গ্রন্থদূর বলা হয়। গ্রন্থদূর বলতে নির্বাণ যাবার দুইটা ধূর, একটা বিদর্শন দূর আর একটা গ্রন্থদূর। এটা গ্রন্থদূর। কেন গ্রন্থদূর বলা হচ্ছে? আমরা এই প্রতিবার এই চিত্ত পড়ার সময়, রূপ পড়ার সময় আমাদের এগুলো সম্পর্কে গভীর থেকে গভীরতম জ্ঞান আমাদের হচ্ছে, এবং এরা যে অস্তিত্ববিহীন, রূপ এবং অরূপ, এই যে দুইটা বিষয়, যে এগুলো অস্তিত্ববিহীন, এগুলো প্রত্যেকটা লাইনের সঙ্গে কিন্তু এই বিষয়টা কিন্তু জড়িত। আপনারা খুব খেয়াল করলে কিন্তু দেখবেন। আর এটা এভাবে একবার চিন্তা করা মাত্র, তার মানে আপনার একটা চিত্ত বিপাসনা হচ্ছে। আর বিপাসনা, প্রত্যেকটা চিত্তই, এই বিপাসনা চিত্তের কাজই হচ্ছে যে নির্বাণে নিয়ে যাওয়া, চিত্তকে নিবৃত্তি দান করা। এগুলো প্রত্যেকটা চিত্তের এই কাজই। তো সুতরাং এগুলো আমাদের সময় লাগলেও বা এগুলো নিয়ে আমরা এভাবে আলোচনা করলেও এটা কোনোটাই মানে অকাজের না, সবগুলো খুব কাজের। এরকম গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমরা এতক্ষণ যে আছি, এটা আমাদের পুণ্যের কাছে আমরা আসলে পরম প্রাপ্তি। এটা আমাদের পৃথিবীতে বহু মানুষ আছে, এগুলোর সঙ্গে কোনো সাক্ষাৎ বা পরিচয় প্রসঙ্গও নাই, কিন্তু আমরা এটা করতে পারতেছি, তার জন্য আমরা নিজেকে অত্যন্ত ভাগ্যবান এবং পুণ্যাত্মা বলে মনে করি। আপনারা প্রত্যেকে মনে করতে পারেন, কারণ এটা খুব সুদুর্লভ একটা বিষয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করেছি। এবং এই সুদুর্লভ বিষয়ের যারা চিত্ত প্রসন্নতা করেন, চিত্তোন্নত করেন, তাদের এই প্রসন্নতার ফল হয় অতীব চিন্তনীয় এবং অভাবনীয়, যেগুলো আমরা ভেবে চিন্তে কুল পাবো না, এরকম এমনতর পুণ্য আমাদের উৎপন্ন হচ্ছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধবদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।